ইউএস ফরেন পলিসি, ট্রাম্প পাওয়ার ডাইনামিক্স এবং বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স। আজ রাতের পর্বে ওয়াশিংটন থেকে শুরু করে ঢাকা পর্যন্ত রাজনীতির উত্তাপ ক্রমেই বাড়ছে। ডোনাল্ড ট্রাম্প আবারও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে, বাড়াচ্ছেন নিজের প্রশাসনিক ক্ষমতা, অনুমোদন দিয়েছেন সিআইএর গোপন অভিযান। আলোচনা থাকবে সেটি বড় অংশে। আর সতর্ক বলেছেন আমি বললেই ইসরায়েলে যুদ্ধ শুরু করতে হবে আবার। অন্যদিকে চীনের সঙ্গে আবারও মুখোমুখি অবস্থানে ট্রাম্প, যা বিশ্ব অর্থনীতি এবং কূটনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। এদিকে বাংলাদেশে ছাত্র রাজনীতির পরিবর্তনের ইঙ্গিত আবারও পরিষ্কার। এফ রহমান হল, আল ওয়াল ও শাহজালাল হলে ছাত্র শিবির এগিয়েছিল এই অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে পর্যন্ত, কিন্তু এখন আমরা জানতে পেরেছি 24টি পদে ছাত্র শিবির জয়ী হয়েছে ভিপি এবং জিএস পদে। এই জিএস পদে বেশ কিছু পদে জয়ী হয়েছে বিএনপি। প্রশ্ন তুলছে ক্যাম্পাস ও রাজনীতিতে। আর মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক নজরে এখন বাংলাদেশের দিকে। গুমের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কি সত্যিকারের ন্যায় বিচারের সূচনা, নাকি কেবল রাজনীতির প্রতিশ্রুতি? তাহলে প্রশ্ন একটাই, ক্ষমতার এই নতুন খেলা আসলে গণতন্ত্র ও জবাবদিহিতার ভবিষ্যৎকে কোথায় নিয়ে যাচ্ছে? আমেরিকা আর বাংলাদেশ দু জায়গায়। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমার সাথে যোগ দিয়েছেন প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর, ডিন স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, মনমাউথ ইউনিভার্সিটি, নিউ জার্সি। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক শেখ আল মামুন। স্বাগত জানাচ্ছি আপনাকেও। অনুষ্ঠানের প্রথম পর্বেই আমি শুরু করব ইউএস পলিটিক্স এবং গ্লোবাল অ্যাফেয়ার্স এই অংশটি নিয়ে। গোলাম এম মাতবর, আপনার কাছে আছি। প্রেসিডেন্ট ট্রাম্প আবারও চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। কিছুটা শিথিল হলেও অবস্থানটি এখনো কঠিন। অনেকে প্রশ্ন করছেন এবং আমারও প্রশ্ন আপনার কাছে থাকবে, এটা কি কৌশলগত পদক্ষেপ নাকি আগামী নির্বাচনের নাটক শুরু হয়ে গেছে? আমরা বেশ কিছু জিনিস জানি যে রেয়ার আর্থ মিনারেল বলে যে জিনিসগুলি আছে সেটি এখন চায়নার নিয়ন্ত্রণে। বেশ কিছু পদার্থ আছে যেটি ছাড়া কোনো কিছুই আপনি তৈরি করতে পারবেন না। তার উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিশুদ্ধিকরণ সবই চায়নার কাছে। 90% বেশি তারাই রপ্তানি করে থাকেন, আর কয়েকটা দেশ করে থাকে। এতে ট্রাম্প কার্ডটি চায়নার হাতেই বলে মনে হচ্ছে। সেই অবস্থায় যখন প্রেসিডেন্ট ট্রাম্প এই পদক্ষেপ নিলেন, যে ট্যারিফ ছিল তার উপরে নতুন করে আরও 100% ট্যারিফ বসিয়েছিলেন, সেটিতে স্টক মার্কেটে ধস নামলো। পরবর্তী সকালে তিনি বললেন যে না, আলোচনা আগাচ্ছে। এটি কি আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের বুঝতে পারা যে ট্রাম্প কার্ডটি আমেরিকার হাতে নেই? আপনার কাছে শুনবো। ধন্যবাদ। আসলে খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। বর্তমান বিশ্বের রাজনৈতিক এবং প্লাস অর্থনীতিটা বিরাট ব্যাপার। আমরা জানি যুদ্ধ বিগ্রহ প্লাস এই দুটোতেই আমরা কিন্তু এখন খুব একেবারে টালমাটাল অবস্থায় সারা বিশ্ব আর কি, এবং বিভিন্ন আঞ্চলিক ভাবে বিভিন্ন অঞ্চলগুলো কিন্তু এভাবে খুব ভীষণভাবে কিন্তু ইম্প্যাক্টেড হচ্ছে। আসলে দেখুন, এটাকে বলা হচ্ছে যে চায়না গট ট্রাম্পস অ্যাটেনশন বাট রিনিউড রিস্ক অফ গেম অফ চিকেন। আসলে খুব সুন্দর কথা বলেছেন। এটা আসলে যে ফোরকাস্ট করেছেন, দেখুন আপনি বলেছেন যে রেয়ার ম্যাটেরিয়াল যেগুলো বিশেষ করে চায়না হাতে এখন 90% তারা এক্সপোর্ট করে, বা কান্ট্রিজ গুলো যেগুলো, আপনি যদি আফ্রিকান কান্ট্রিজ গুলো দেখেন, চায়না ইজ ইনভেস্টিং আ লট ইন দোজ কান্ট্রিজ as well and giving many like economic project to those countries as well. So ওখানে একটা কন্ট্রোল তার এস্টাবলিশ হচ্ছে চায়না। আর অলরেডি কিন্তু আপনি দেখুন 100% যেটা বললেন যে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প 100% ট্যারিফ ইম্পোজ করা হতে পারে। আসলে দেখুন, আমার সবচেয়ে যেটা ভয় লাগছে যেটা অর্থাৎ আমরা তো সবাই উই মেইনটেইন আওয়ার লাইভলিহুড। আমরা এখন যদি বাজারে যাই, স্কাইরকেটিং দ্য প্রাইস হাইকিং, দ্য প্রাইস প্রত্যেকটা জিনিসের, যেটা এই চায়না শুধু যেই রিয়ার ম্যাটেরিয়াল এগুলো না, যে চায়নার কাছ থেকে নিত্য নৈমিত্তিক বিশেষ করে যুক্তরাষ্ট্রে আমাদের যেগুলো দরকার,
সেগুলোর উপরে কিন্তু এখন ইম্প্যাক্ট হবে। ইম্প্যাক্টটা হচ্ছে এখন দেখুন কর্পোরেশনের জন্য না, তার জন্য না, ইম্প্যাক্ট হবে হচ্ছে সাধারণ মানুষ, আপনি আমি আমাদের জন্য। অলরেডি কিন্তু শুরু হয়েছে। And on the contrary, China is also imposing all kinds of tariff and threat to the corporations, not only United States, and also the countries like allies to the United States, South Korea, and all those countries as well. So আমার কাছে এটা মনে হচ্ছে যে আসলে যে কার হাতে যে কন্ট্রোলটা, United States has all those mighty technology and the things, but still লার্জ পোর্শন অফ দিস, এই মাইটি যে আমি বলছি টেকনোলজি, এগুলাকে কিন্তু আপনার ফিড আপ করার জন্য বা এগুলাকে আপনার সচল রাখার জন্য আমরা কিন্তু ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন চায়না। তো চায়নার যে উল্টো যেটা আপনার তারা যে রিভেঞ্জ যেটা নিচ্ছে, এইটা কিন্তু ইজ গোয়িং টু এফেক্ট আওয়ার ডেইলি লাইফ, পার্টিকুলারলি ইউনাইটেড স্টেটস এর আমি বলবো মধ্যবিত্ত যেটা আর কি, সেটার জন্য। সো this is not I think a really a risky game আমি যেটা বলবো, এবং যেটাকে বলা হচ্ছে গেম অফ চিকেন। আমার কাছে মনে হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক পলিসিতেও আমরা হাঁটছি সব দিক দিয়ে, এবং এই অর্থনৈতিক এইটা দিক দিয়েও আমি হাঁটছি, বলছি যে আমি অন্যগুলো বিশেষ করে যুদ্ধ বিগ্রহ এবং ডেমোক্রেসির কথা বলা হচ্ছে, হিউম্যান রাইটস এর কথা বলা হচ্ছে, আমাদের যে কন্ট্রোল যেটা সারা ওয়ার্ল্ডে, ইভেন আফ্রিকান কান্ট্রিগুলোর যে নতুন নতুন যে উদীয়মান লিডার গুলো আপনার, তারা কিন্তু স্টেট বলেছে উই ডু নট এনি ডিপেন্ডেন্সি, we want our own supremacy in our own country, indigenous leadership, young leadership আমরা চাচ্ছি। আফ্রিকান কান্ট্রি গুলো হচ্ছে ভেরি ভোকাল। সো এখানে চায়নার কিন্তু এখানে হচ্ছে আসলে আমার কাছে মনে হচ্ছে দ্য বল ইজ ইন দেয়ার কোর্ট, চায়নার কাছে। চায়না কিন্তু অলমোস্ট এখন ইকোনমিক্যালি বলেন, মিলিটারিলি বলেন, অলমোস্ট ভেরি ক্লোজ টু ইউনাইটেড স্টেটস। অনলি জানি আমরা কিছু যে ওয়ার হেড বা অ্যাটমিক এগুলোর ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকলেও, কিন্তু অর্থনৈতিক মেশিন হচ্ছে সবচেয়ে বড় মেশিন। চায়না is actually very mighty in terms of all those, এবং চায়নার সাথে আমরা যেটা দেখছি ওয়ার্ল্ডে, যেহেতু ইউনাইটেড স্টেটস ইজ বিকামিং আইসোলেটেড, এখন দেখুন যে রাশিয়ান কান্ট্রি গুলো বা আপনার যে আফ্রিকান কান্ট্রিজ গুলো, দে আর জয়নিং অলসো, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ, সাউথ এশিয়ান কান্ট্রিজ। সো দিস ইজ রিয়েলি এ রিস্কি গেম, বাট আমি মনে করি এটা সবচেয়ে আমি যেটা কনসার্ন অ্যাবাউট দ্য পিপলস, লাইক the provisions, livelihood আমাদের যে মেইনটেইন করার জন্য, হেলথ ম্যাটেরিয়ালস বলেন, all kinds of things are going to go up, already gone up, এবং আমরা এটার জন্য অলরেডি কিন্তু নবিশ্বাস চলে যাচ্ছে সাধারণ মানুষের, বিশেষ করে কারণ আপনি দেখুন স্যালারি বা ইনকাম এগুলো বাড়ছে না, কিন্তু বিকজ অফ দিস পলিটিক্যাল টাসল এন্ড হ্যাসল মানুষ কিন্তু ইজ বিকামিং, ওই যে বলে না পাটা ওঠার মাঝখানে হচ্ছে, আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। সো দ্যাট ইজ ফর দ্য মেইন প্রবলেম নাও। জি, শেখ মামুন, আপনার কাছে একটু প্রশ্ন। গভর্নমেন্ট শাটডাউনের কিন্তু দ্বিতীয় সপ্তাহ চলছে, আমরা এখন পর্যন্ত কোনো ইঙ্গিত পাচ্ছি না, বা কোনো রকম সমঝোতায় পৌঁছানোর কোনো রকম ইঙ্গিত আমরা এখনো পাইনি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন উনি ওপেন আছেন হেলথ কেয়ারের ব্যাপারে ডেমোক্রেটদের সাথে বসার, কিন্তু চাকসুমারের দিক থেকে কোনো বক্তব্য আসে নাই যে তারা বসবেন বা কথা বলবেন। তাতে প্রথম দিকে কেউ কোনো কর্ণপাত না করলেও এখন দেখা যাচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের শর্টেজ, অর্থাৎ ফ্লাইট ডিলে শুরু হয়ে গেছে, ট্যাক্স হটলাইন বন্ধ হয়ে আছে, ফার্মার্স তারা যে লোন পান, আপনি জানেন যে চায়না সবচেয়ে বড় ক্রেতা ছিল আমেরিকার সয়াবিনের, তারা কোনো কিছু ক্রয় করছেন না, $12 বিলিয়ন ইয়ারলি। তাতে ফার্মাররা লোন নিয়ে সাবসিডি নিয়ে চলেন, সেই লোনটি এখন স্থগিত আছে, বন্ধ সম্পূর্ণ, ব্যাপক প্রভাব পড়ছে। একই সময় চায়নার ফরেন মিনিস্ট্রির থেকে একটি বক্তব্য দেওয়া হয়েছে, ভিডিওটা থাকলে আমাদের কাছে খুব ভালো হতো, কিন্তু নেই। কথাটা এরকম যে চায়না কেয়ারই করে না আমেরিকা তাদের উপর কতখানি ট্যারিফ বসাচ্ছে, এটি একটি ব্যাপার। চায়না যুদ্ধ চায় না, চায়না কখনোই প্রথমে কাউকে আক্রমণ করবে না। কথাটি উনি ইংরেজিতে বলেছেন, চায়না উইল নট শুট দ্য ফার্স্ট বুলেট, বাট ইফ ইউ শুট দ্য ফার্স্ট বুলেট, চায়না উইল নট অ্যালাউ ইউ টু শুট দ্য সেকেন্ড বুলেট। ভেরি পাওয়ারফুল স্টেটমেন্ট। সেখানে আরও বলেছেন, আপনারা কদিন আগে দেখেছেন যে আমরা প্যারেড করেছিলাম লিবারেশন আর্মির PL-এর, সেখানে একটি লঞ্চার আমরা প্রদর্শন করেছি, এটার নাম হলো 61 PL-61। কেন? সেটি থেকে 60 নিউক্লিয়ার হেড ছোড়া যায়, এবং যে 61 যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন বম। Only China has hydrogen bomb. And he was very clear, একেবারে পরিষ্কার ছিল ব্যাপারটি। How do you see this? কারণ ইতিপূর্বে যখনই
যে কোনো দেশের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন ট্যারিফ ইম্পোজ করেছেন, তারা কিন্তু দেখেই দেন একেবারে ভেঙে পায়ে এসে পড়ে গেছেন। একমাত্র চায়না এপ্রিলের 2 তারিখে ঘোষণা করা হয়েছে, তারপর থেকে এই পর্যন্ত চায়নার কিন্তু পিছু হটার কোনো লক্ষণ আমরা দেখছি না। তার উপর এরকম খুব স্ট্রেইট ফরওয়ার্ড যুদ্ধাঙ্গেয়ী মনোভাব, না যুদ্ধাঙ্গেয়ী মনোভাব, খুব পরিষ্কার কথা যে আমরা প্রথমে আক্রমণ করে, কেউ যদি আমাদের আক্রমণ করে তাকে কিন্তু দ্বিতীয় সুযোগ দেয়া হবে না। Why do you think China is playing that hardball? Well, you asked me a lot of questions. Thank you. First of all, আমি প্রফেসর মাতুবর সঙ্গে যেটা আলাপ করতেছিলাম, আপনি অলরেডি মেনশন করছেন যে হ্যাঁ, যে 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 কর্ন বেল্ট যেটা বলা হয় আপনার ওহাইও, যেখান থেকে সয়াবিন এক্সপোর্ট করা হয় চায়নাতে, এবং চায়না আপনি অলরেডি মেনশন করছেন $12 billion সয়াবিন ইজ বিন স্টপড, এবং ফার্মার্স আর দ্য ব্যাকবোন অফ রিপাবলিকান পার্টি যেটা বলতে পারেন, বা তারা কিন্তু 90% লোক কিন্তু রিপাবলিকান পার্টিকে ভোট দিচ্ছে। সো দোজ পিপল আর রিয়েলি নাও in a very bad situation, এবং ট্রাম্প বলছে যে I'm going to provide you the subsidy, কিন্তু সাবসিডি দিতে গেলেও তো আপনাকে লোনের মাধ্যমে দিতে হবে। ইটস নট লাইক জাস্ট গিভ এ ফ্রি হ্যান্ড দিতে গেলে আপনাকে কংগ্রেসের অ্যাপ্রুভাল দিতে হবে এবং তাদেরকে চেক পাঠাইতে হবে। সো তাদেরকে যে সাবসিডি দিচ্ছিল সেটা কিন্তু এখন ডিউ টু দ্য গভর্নমেন্ট শাটডাউন, আপনি বলছেন ভেরি ক্লিয়ারলি they are not getting the money. আপনি জিজ্ঞেস করছেন যে হ্যাঁ, চায়না why so stubborn, why China is not giving in, not caving in, যেটাই বলেন। Well, China was ready for this kind of threat for a long time. যখনই তারা জানতো যে Trump is coming in power, Islam is going to really play hard. So even though United States and China, they're so, in terms of the commerce and business, এবং আপনি auto parts বলেন, electronics বলেন, they're so intimately involved, the computers বলেন. So still আমরা জানি যে এনভিডিয়ার গল্পটা, এনভিডিয়া কিন্তু ইনিশিয়ালি বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের সময় কিন্তু কোনো প্রকারের এনভিডিয়া যে সুপার যে প্রসেসর এগুলো কিন্তু এক্সপোর্ট করা কিন্তু বন্ধ ছিল, এটা কিন্তু ব্যান ছিল, কিন্তু ট্রাম্প এসে কিন্তু সেটাকে অ্যালাউ করছে ফর লিমিটেড পারপাস। তখন তারা দেখতেছে যে হোয়াট, আমরা যদি এক্সপোর্ট না করি এটা, চায়না উইথ দ্য ইন্টারনাল রিসার্চ এন্ড সায়েন্টিফিক এক্সপ্লোরেশন, তারা কিন্তু প্যারালাল এনভিডিয়ার প্যারালাল কিন্তু অলরেডি প্রসেসর তৈরি করছে, এবং তারা কিন্তু তাদের ডিফেন্সে সেগুলো ইউজ করতেছে। সেকেন্ড হচ্ছে কি যে চায়নার যে মার্কেট ইজ নট সোলি রিলাইড অন দ্য ইউনাইটেড স্টেটস। যদি ইউনাইটেড স্টেটস এক্সপোর্ট এ হিউজ নাম্বার, তারা কিন্তু অন্য মার্কেট এক্সপোর্ট করেছে সাউথ ইস্ট এশিয়া, প্যাসিফিক ওশান, ইউরোপিয়ান কান্ট্রিজ, আফ্রিকান কন্টিনেন্টস। সো even though they lost some ground here, they found enough ground in some other places to export their goods. So সেই কারণে কিন্তু China did not give in, like the other, আমাদের বাংলাদেশের মতো বলছে ভাই আমাদেরকে প্লিজ মাফ করো, আমাদের লোকজন না খেয়ে থাকবে, তোমরা যদি এরকম করে ব্যান করো বা হাই ট্যারিফ ইম্পোজ করো আমাদের প্রতি। কিন্তু চায়না, they had a huge market all over the world, including Australia. Australia কিন্তু যদি is a very strong ally of United States. Also Australia কিন্তু এখন China's very good friend. India মতন দেশ became a very good friend, because everything মানুষ দেখছে, the whole world is watching how crazy Trump is, how his policy is so divisive and very harmful for all. ইন্ডিয়াতে যেভাবে ইন্ডাস্ট্রিতে হার্ট হয়েছে, তাই না? সো তাদের goods গুলো এক্সপোর্ট না করতে পারে, doesn't matter you're communist, China, you're my foe or whatever, I need to sell my goods, you now become my best friend. So এই প্রথমবার মতন আমরা দেখছি যে ইন্ডিয়া এবং চায়না they sat together এবং they try to sell goods to each other. So আপনি যেটা বলছেন যে হ্যাঁ, আমরা যে চায়না বলছে you know what, if you shoot the first bullet, I'm not going to let you do the second one. That's very 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 strong statement, very strong statement. এবং চায়না ইজ রেডি, এবং আমরা জানি যে MIT's যে সিমুলেশন হয়েছে যে দ্য ওয়ার বিটুইন দ্য চায়না অ্যান্ড ইউনাইটেড স্টেটস, এবং সেই সিমুলেশন কিন্তু 2 বছর আগেই দেখা গেছে যে ইউনাইটেড স্টেটস cannot sustain there, cannot win in the war in Taiwan. So এখন তো জানি যে ওয়ার তো ডাইরেক্টলি যে মিডল ইস্টে যেটা হচ্ছে, কিন্তু বিগ ওয়ার ইজ নট শুড নট টেক প্লেস, বিকজ তারা সিমুলেশন দিয়ে তারা প্রুভ করতে পারে যে হাউ স্ট্রং দে আর, তাদের যে ক্যারিয়ার গুলো আছে, তাদের যে সাবমেরিন গুলো আছে, তাদের যে আদার অ্যাপারেটাস গুলো আছে, দ্যাটস মোর দ্যান এনাফ টু subdue the US presence and US defense infrastructure into the Pacific. আপনি যেটি সংক্ষেপে যদি বলছেন সামরিকভাবে, অর্থনৈতিকভাবে তারা বেশ রেজিলিয়েন্ট, এবং বিশ্বব্যাপী যে রপ্তানির যে মনোপলি, এটা এখন চায়নার হাতে, যার কারণে
তাদের হাতে ট্রাম্প কার্ডটি আছে বলে তারা মনে করছেন এবং সাস্টেইন করতে পারছেন, অন্যদের মতো ভেঙে পড়েননি। আপনি উদাহরণস্বরূপ ইন্ডিয়ার কথা বলেছেন। ইন্ডিয়ার ব্যাপারটা একটু ভিন্ন। ইন্ডিয়া কিন্তু যদিও চায়নার সাথে মানে মিত্র মিত্র খেলার চেষ্টা করছেন, কিন্তু চায়না আর ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়া চায়নাকে তাদের রাইভাল মনে করে থাকেন সবসময়। তা ইন্ডিয়ার কোনো ধারণা নেই যে চায়না কোথায় পৌঁছে গেছে আর ইন্ডিয়া কোথায় পিছনে পড়ে গেছে। এটি একটি ব্যাপার পরিষ্কার হওয়া উচিত। দ্বিতীয় কথা হচ্ছে ইন্ডিয়া কিন্তু জাস্ট গিভ মি 1 সেকেন্ড প্লিজ, আই নো ইউ, ওকে, টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু টেল মি। Sure, no, আপনি যেটা বলতেছেন যে look at the car industry. German is the superior in the car industry. America is superior in the car industry. German is caving in. German is making the their factory in the China. They want to do something with the Chinese, expand Leo, Lee, Neo, all those companies. They want to do the business with it because তাদের যে Mercedes, BMW, this is not sustainable in long run. The China is selling cheaper goods, better quality. So Europeanরা বুঝতে পারছে, সাউথ আমেরিকা বুঝতে পারছে, আমাদের নেইবার মেক্সিকো বুঝতে পারছে। So America is running out of time. Okay. আমি একটু অ্যাড করবো আসলে শেখ Yes, মামুন just give me 1 একটা second. কথা বলছেন। And give me 1 second, please. Sure. And so what? আমি জার্মানের যে কম্পারিজনটা আপনি দিলেন with the US market, that means really what? Really, that means China যে তাদের car industry এত superior ছিল, still they're giving into China because Chinese car industry is getting very good. আপনি বলেন Volkswagen বলেন, Porsche বলেন, Volkswagen is the biggest car industry in the Germany, in the all over the world after Toyota. So the Volkswagen is also doing the joint version in the China because Chinese market is so big. এবং they're producing goods, cars in a cheaper price in the superior, better than Porsche. So within 10 years, people all over the world is going to buy the Chinese car, not the German car. People are buying Chinese car. South America, Asia, and Europe. Okay, আমি আসছি গোলাম মাধব, আপনি কিছু আমি বলতে একটু চাচ্ছেন? এটাই বলতে চাচ্ছিলাম, আপনি অবশ্যই বলেছেন, টাচ করছেন যে চায়নার কিন্তু আরেকটা বড় মার্কেট হচ্ছে সাউথ আমেরিকান, ল্যাটিন আমেরিকান কান্ট্রি। আমি আসছি সেই প্রসঙ্গে। যে সেটা খুব ইম্পর্টেন্ট। আর চায়না হচ্ছে, আপনি যেটা বলছেন আসলে চায়না যে স্টেটমেন্টটা দিয়েছেন, if someone shoot the first bullet, we are going to make sure that they are not going to be able to fire the second bullet. চায়না কিন্তু কোনদিন কাউকে অ্যাটাক করেন নাই। চায়নাকে তাই বলা হয় বর্ষিয়ান নেতা, এবং চায়না তাকে নিজেকে কিন্তু আগে বিল্ড করে নিয়েছেন, এই যে বড় বড় এখন যে কথাগুলো বলছে। সো চায়না এখন বলতে গেলে কিন্তু ওই যে অন্যান্য কান্ট্রি গুলো আছে না, পেপার টাইগারের মতো কথা বলে, চায়নার কথাগুলো কিন্তু গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত, বিকজ দে ডোন্ট সে দ্যাট লাইট থিং, হালকা কথা বলে। দ্যাটস ইট। ওকে, আমি ইন্ডিয়ার কথা বলছিলাম। কেন বলছিলাম? ইন্ডিয়া কিন্তু চতুর্মুখী প্রবলেমে আছে। একটা, আমি বললাম যে তারা চায়নাকে রাইভাল মনে করে, প্রতিপক্ষ মনে করে। তো প্রতিপক্ষের সাথে আপনি কিভাবে নর্মালাইজ করবেন সিচুয়েশন? ইউ ক্যান্ট। চায়না জানে সেটি, রাইট? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে ইউএস বড় কয়েকটি পদক্ষেপ নিয়েছে যেতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্ডিয়া। ফর এক্সাম্পল, আপনি H1B ভিসা তারা বলেছেন $1 লক্ষ করে দিতে হবে। সবচেয়ে বেশি H1B ভিসা অ্যাবিউজ, ইউটিলাইজ, যেটি বলেন আপনি, করে থাকেন ইন্ডিয়ান মার্কেট, উইচ ইজ 72%। সেই দিকে তাদের উপরে বসানো হয়েছে ট্যারিফ 50%, রাইট? সো আপনি তার উপর ইন্ডিয়ার রাইভাল হচ্ছে পাকিস্তান মিলিটারিলি, তাদের সাথে সব রকম একটা বাজে সম্পর্ক, এবং সেই পাকিস্তানের সাথে আমেরিকার এখন সবচেয়ে ভালো সম্পর্ক। কাজেই ইন্ডিয়া ইজ ইন আ লট অফ প্রেশার। ইন্ডিয়া ইজ, তার উপর বেশ কিছু ঘটনা ঘটেছে যার জন্য ইন্ডিয়া বা মোদির যে পলিসি আছে, হিন্দুত্ব পলিসি, RSS অ্যান্ড কিছুদিন আগেও তারা বলছিলেন যে ইন্ডিয়া হচ্ছে বিশ্বগুরু, এইসব সমস্তই উড়ে গেছে এবং তারা একা হয়ে গেছেন। কেন? আপনি এই যে ইসরায়েলকে সমর্থন করার জন্য আরব বিশ্বে ইন্ডিয়ার সমর্থন গেছে। প্রতিবেশী প্রতিটা দেশের সাথে তাদের সম্পর্ক অত্যন্ত শীতল। বাংলাদেশের সাথে তো এখন অত্যন্ত বাজে পর্যায়ে, পাকিস্তানের কথা বাদই দিলাম, নেপালের সাথে, নেপাল একটি হিন্দু রাষ্ট্র, সে তাদের সাথে অত্যন্ত বাজে সম্পর্ক, শ্রীলঙ্কার সাথে বাজে। সো ইন্ডিয়ান ফরেন পলিসি ইজ নাও ওয়ার্কিং অ্যান্ড ইট উইল নট ওয়ার্ক। এটি একটি স্টেটমেন্ট আমি এই কারণে দিলাম যে আপনি মাঝখানে বলেছিলেন যে চায়না আর ইন্ডিয়া কাজ করছে একসাথে, জয়েন্ট ভেঞ্চার। নো, দে আর নট ওয়ার্কিং টুগেদার। ইন্ডিয়া ইজ দ্য অনলি কান্ট্রি, যদি ব্রিক্স ফেল করে, ইন্ডিয়া উইল বি দ্য ওয়ান অফ দ্য কান্ট্রিজ দ্যাট ইজ রেসপন্সিবল ফর দিস। দে আর ওয়েস্টার্ন সাপোর্ট, দে আর, মানে তারা হচ্ছে কলোনিয়ালিস্টিক সাপোর্টার
for the lab dog. So this is not my opinion, this is my analysis, by the way. Okay, আরেকটি বড় ঘটনা ঘটেছে। আমি গোলাম মাকবুর, আপনি সুযোগ পাবেন কথা, কিন্তু আমরা চেষ্টা করবেন আপনি প্রাসঙ্গিক থাকতে প্রসঙ্গটির উপরে। ওকে, সিআইএ কে অনুমোদন দেওয়া হয়েছে ভেনেজুয়েলায় অপারেশন করতে। ট্রাম্প দিয়েছেন এই অপারেশন। যেই ল্যাটিন আমেরিকায় ইতিপূর্বে সিআইএ কিন্তু, আমরা যদি সম্প্রতি গত 40-50 বছরের হিস্ট্রি দেখি, তারা অনেক সিআইএ অপারেশন করেছেন, সেটা পেরু হোক, পানামা হোক, নিকারাগুয়া হোক, চিলি ধ্বংস করে দিয়েছেন তারা, রাইট? আমরা সেটি জানি। এখন নতুন করে ভেনেজুয়েলাকে সিআইএ অপারেশন অনুমোদন দিয়েছেন ট্রাম্প। এটি কি আরেকটি কোল্ড ওয়ার মানে শুরু হয়ে গেল ল্যাটিন আমেরিকার সাথে? এবং এটির পরিণতি কি হতে পারে, কেমন হতে পারে? অশান্ত হয়ে উঠবে ল্যাটিন আমেরিকা? কারণ আমরা দেখছি ট্রাম্প প্রশাসন কিন্তু ভেনেজুয়েলান বিভিন্ন বোটে মিসাইল মারছেন। ওকে, এটি একটি ব্যাপার। আমি কিছু পরিসংখ্যান আপনার কাছে তুলে ধরবো, তারপর আপনার মতামতটা শুনবো। পরিসংখ্যানটা হচ্ছে এরকম: সিআইএ ইতিপূর্বে অনেক বড় বড় অপারেশন ব্যাপকভাবে ফেল করেছে। আপনার মনে থাকার কথা, সেটি হচ্ছে 1953 সালে ইরানিয়ান যে ওভারথ্রো করতে চেয়েছিলেন গভর্নমেন্ট, সেটি তারা ব্যর্থ হয়েছিলেন। ইট ওয়াজ এ ম্যাসাকার। আপনার মনে থাকার কথা, জেনে থাকার কথা, সেটা হচ্ছে বে অফ পিগস। ওকে, তারা ফিডেল ক্যাস্ট্রোকে অপসারণ এবং অ্যাসাসিনেট করতে চেয়েছিলেন অফ কিউবা, যেটি হয়নি। প্যাট্রিক লুমাম্বা রিপাবলিক অফ কম্বো সিআইএ ওভারথ্রো করতে চেয়েছিলেন ফিনিক্স প্রোগ্রামের মাধ্যমে। আর আরেকটি ফিনিক্স প্রোগ্রাম ছিল ভিয়েতনাম, দ্য সিক্রেট ওয়ার ইন লাওস, এইটিও ফেল করেছে। গ্রিক কর্নেল যিনি পাওয়ার ক্ষমতায় এসেছিলেন 1967 সালে, তারপরে 1973 সালে তারা হত্যা করেছেন সালভাদর অ্যালেন্ডিকে ইন চিলি, যেটি বিখ্যাত, আপনারা জানেন। তারপর চিলির অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, সিআইএ অপারেটেড কু। দিজ আর রানোল রেগার অ্যান্ড ইরান কন্ট্রা। এবং এই সমস্ত প্রচুর আমি দিতে পারি, যেটি ধ্বংসাত্মক ব্যাপক ইনস্টেবিলিটি তৈরি করেছিল বিশ্বের বিভিন্ন জায়গায়। সেই রকম একটি পদক্ষেপের অনুমোদন দিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প সিআইএ কে ভেনেজুয়েলার ব্যাপারে। হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? হাউ ডেডলি ইট ইজ গোয়িং টু বি ফর সাউথ আমেরিকা আপনি মনে করেন? দেখুন, এটা হচ্ছে ভেনেজুয়েলার কেস। আমরা জানি ভেনেজুয়েলা ইজ এ কাইন্ড অফ অ্যানাদার আইসোলেটেড কান্ট্রি। ভেনেজুয়েলাকে এখন যেটা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যেটা বলছেন ফর টু রিজন, সে অথরাইজ করেছেন এটা কোভার্ট, এটা গোপনে একটা আপনার সিআইএ অ্যাকশন নেওয়ার জন্য। One clarification: Venezuela is isolated country because of US কিন্তু স্যাংশনের জন্য। Venezuela was never isolated before. তো এখন দেখুন, যেটার জন্য সে করেছে সেটা হচ্ছে, বলতেছে যে তারা তাদের কারাগারে যত বন্দী ছিল সবগুলাকে এমটি করে দিয়েছেন আমেরিকাতে নার্কোটিক্স এর ব্যবসা এবং বিভিন্ন ধরনের অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করার জন্য। সেকেন্ড বলতেছে সে নার্কোটিক্স প্রবলেমের জন্য সে এই ধরনের অ্যাকশন গুলো সিআইএ কে, এগুলো কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি ঠিক না, এগুলো আন্তর্জাতিক ভাবে বলা হচ্ছে। এট দ্য সেম টাইম আপনি বলছেন ইম্প্যাক্টটা, আপনি কিন্তু অনেকগুলো উত্তর কিন্তু আপনি নিজেই দিয়েছেন যে আমেরিকার যে বিভিন্ন অপারেশন আফ্রিকান কান্ট্রিজের কথাগুলো আপনি No, these are part of the history. এগুলো উত্তর নয়। এক্স্যাক্টলি এভরিওয়্যার। আমি বলছি আরো কিছু আছে যে মিডল ইস্টার্ন কান্ট্রি, আফ্রিকান হ্যাঁ, কান্ট্রি, আমি শর্ট লিস্ট দিয়েছি। আফগানিস্তান, আপনি দেখেন সাউথ এশিয়া, সবখানে কিন্তু আমরা জানি এই আমেরিকান ফরেন পলিসি একদম দুপুর টিকে নাই, সবখানে কিন্তু হচ্ছে। যার ফলে কিন্তু আপনি বলেছেন একটু আগে, আমি একটু প্রাসঙ্গিক ভাবে এটা আনছি, ইন্ডিয়ার কথা আপনি বলছেন। ইন্ডিয়া কেন চায়নাতে গেছে? সাংহাইতে যে লাস্টে মোদি যে কনফারেন্সটা গেল, এটা বিকজ অ্যানাদার আইসোলেশন। কারণ সবখান থেকে আপনি নেইবারের কথা বলছেন, আমি আবার রিপিট করব না। আপনি দেখুন যে মিডল ইস্টের কান্ট্রিগুলোর কথা বলছেন, যে ইসরায়েলের সাথে সারা ওয়ার্ল্ড যখন এগেনস্ট এসে তাই কিন্তু ইসরায়েলের সাথে, তো এখন তার কাছে আমেরিকা অলসো কিক হিম আউট। তো এখন যার ফলে বেশ করে H1B বলেন বা ট্যারিফ বলেন সব মিলে আর কি। এবং আমেরিকা মোটামুটি অবজার্ভ করছে যে ইন্ডিয়াকে, মোদিকে পার্টিকুলারলি আমি বলবো, ইন্ডিয়ার থেকে বলবো মোদির গভর্নমেন্টকে, যে ট্রাস্ট অব্দি না। সে এদিকে বলে উই আর ওল্ড ফ্রেন্ড, রাশিয়াকে বলে, এদিকে আমেরিকাকে বলে নিউ ফ্রেন্ড। কিন্তু ওই যে বললাম না, ফ্রেন্ডের ডেফিনেশনটা কিন্তু এখন খুব ডিফিকাল্ট। ট্রাম্পের ফ্রেন্ডশিপ বুঝি না আমি, মোদিরটাও বুঝি না। মাহবুব সাহেব, আরেকটি কথা বলে রাখি, আপনার বলতে সুবিধা হবে। ট্রাম্প প্রশাসন ইন্ডিয়ার উপর আরেকটি কঠোর পদক্ষেপ নিয়েছেন। যেই ধরনের বড় বড় কোম্পানি আছে ইন্ডিয়ান, ইনফোসিস রকম, যে এখানকার কাজ যে ওখানে পাঠিয়ে দেওয়া হয়, তার উপরেও 50% ট্যারিফ বসিয়েছেন। অর্থাৎ আমেরিকা থেকে যদি আইটির কাজ
ইন্ডিয়াতে করানো হয়। একটু করানো হয় এবং এইটা কিন্তু চলে বলে কলা কৌশলে কিন্তু সবসময় করছে, কারণ অনেকগুলো আপনার যে ঠেক গুলা বলছেন বড় Of বড় course. কোম্পানি গুলা, এগুলোতে কিন্তু বড় বড় উপরের দিকে পজিশনে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল আছে, হুম। স্বাভাবিকভাবে প্রত্যেকে তার দেশের প্রতি একটু টান, জি। সেই জন্য কিন্তু এগুলা করা হয় এবং জব ডিসক্রিপশন এমন ভাবে করা হয় যে এটা H1B উপর ডিপেন্ডেন্ট করতে হয়, যার ফলে H1B এর উপর এখন দেখুন এরা কিন্তু খুব স্ট্র্যাটেজিক্যালি ওই কাজটা করছে। ইকোনমিক সাইডে কতগুলো কিন্তু সে নিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আনইনটেন্ডেড কনসিকুয়েন্সেসটা চিন্তা করে নেই ওরা, যে কিভাবে আমার উপর বুমেরাংটা হবে। আমি যুক্তরাষ্ট্রের কথা বলছি, যে ট্রাম্পের প্রশাসনের কথা বলছি, এই জিনিসটা নিতে পারছে না। তো এখন আপনি যে ভেনিজুয়েলার কথা যেটা বলছেন আর কি, ভেনিজুয়েলা এই অবস্থা করাতে এখন দেখুন নর্থ কোরিয়া তারা কিন্তু এখন থ্রেট করছে, ভেনিজুয়েলা থেকে করা হলে এটা করা হবে, এবং আমরা জানি চায়না রাশিয়া তো তাদের সাথে আছে। তো এইটা এই রিজিয়নে আমরা জানি এটা কিন্তু আজকের প্রবলেম না, ভেনিজুয়েলার কেসটা আর কি যুক্তরাষ্ট্রের সাথে বা কিউবা দেখুন এই দুটো কান্ট্রি কিন্তু বিকজ দে টক অ্যাবাউট দেমসেলফ, তারা তাদের স্বার্থ অর্জনের কথা বলে, তাদের তাদের নন ইন্টারফারেন্স এর কথা বলে, এবং আমরা জানি যুক্তরাষ্ট্র সাউথ আমেরিকান কান্ট্রি যেখানেই যাবেন আপনি, ইভেন ইউ ডোন্ট হ্যাভ টু চেঞ্জ দ্য ইউএস ডলার, এমন ভাবে আমেরিকান ইকোনমিটা কিন্তু ডিপেন্ডেন্ট হচ্ছে তাদের ইকোনমিটা আমেরিকার উপর। সো এইটার প্রভাব তো ডেফিনেটলি পড়বে। ভেনিজুয়েলার যেটা আপনি বললেন, তারা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট বোধহয় তৈল উৎপাদন কান্ট্রি, এবং এইটাকে যদি অশান্ত এই অবস্থা সৃষ্টি হয়, ওই অ্যাগেইন আমি বলবো প্রাসঙ্গিক যেভাবে বলেন আপনি, আলটিমেটলি ইউ এন্ড আই আর গোয়িং টু সাফার। এবং ডেফিনেটলি এটা তো ভেনিজুয়েলা তো আর তারা তো বসে থাকবেন না, দে আর গোয়িং টু ডু সাম কাইন্ড অফ the guerrilla or raid or whatever that kind of thing. That's going to be also threat for us and in the region. এবং তারা স্বাভাবিকভাবে এখানে কিছু করতে না পারলে এলাই যেগুলো আছে ইউএস এর, সেখানে তারা কিন্তু আপনার চেষ্টা করবে বিভিন্ন হামলা চালাতে। সো রিজিয়নাল ইনস্টেবিলিটি, আমরা বলছি আমরা মিডল ইস্টার স্টেবিলিটির জন্য যাই, অথচ আমরা ঘরের কাছে ডেকে আনতেছি এই ধরনের সমস্যা। জি, that is what is my আমার পর্যালোচনা। আমি that's what is the impact going to have. ট্রু। ধন্যবাদ আপনাকে। আমি যাবো শেখ আল মামুন আপনার কাছে। সম্প্রতি আজ সকালে সম্প্রতি মানে একেবারে আজ সকালে প্রেসিডেন্ট ট্রাম্প, পিটার হেগসেট, যিনি এখন সেক্রেটারি অফ ওয়ার, নট সেক্রেটারি অফ ডিফেন্স, উনি এখন সেক্রেটারি অফ ওয়ার, তাকে বলেছেন যে উনি ব্যয় করতে পারবেন ফেডারেল তহবিল থেকে, এটির জন্য তাকে অনুমোদন দেয়া হলো। এখন এই অনুমোদন কিন্তু আসলে কংগ্রেস দিয়ে থাকে। সো ফেডারেল তহবিল যে ব্যয়ের ক্ষমতা বাড়ানো, এই কি প্রথম কথা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প কি নিজের প্রশাসনিক ক্ষমতা বাড়িয়ে নিলেন কংগ্রেসকে পাশ কাটি, অথবা নাকি এটি আরেকটি কৌশল যে কংগ্রেসকে পাশ কাটানোর একটি কৌশল ধরে নিব আমরা, এটি একটি ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে সিআই এর যে অনুমোদন দেওয়া হয়েছে ভেনেজুয়েলাতে, আমরা দেখেছি 50-এর দশকে, 70-এর দশকে এবং 80-র দশকে আমেরিকা সিআই এর কোভার্ট অপারেশন করেছেন বিশ্বের বিভিন্ন জায়গায়। আমরা কি সেটিরই পুনরুত্থান আবার দেখতে পাচ্ছি? সো দুটি প্রশ্ন আপনার কাছে। Well, Trump became dictator, it became very obvious. এবং সে CIA authorization is not only the first time, এটা তো অনেকবারই হয়েছে এবং হচ্ছে এবং হবে। কিন্তু what is the consequences? আমরা যদি দেখি যে America has a $1 trillion defense, এবং they have to utilize some places, but they don't have to use it so dirty way to our neighbors. I know Venezuela and Cuba, they're allies, they're the communist countries, they're friends of Russia for like long times. এবং Venezuela has the highest, amount of crude oil after some countries into the Middle East and Russia. So we need this, and the world need their reserve. Among Venezuela's people deserve better life. So since at the same time, after the Chinta Venezuela had election in their opposition became elected, এবং Hugo Chavez চলে গেছে, তার puppet is now in the power. So Venezuelan also not listening the democratic policy. Like, they could be better off. They could be better off in terms of democracy, in terms of the economy, since they have so much natural resources. Kintu, I don't support or agree the way আমাদের Trump সাহেব directly CIA authorized করতেছে to kill or overthrow the government and install a democratic government. Well, all democratic government we know in the Middle East, in the Egypt, they have the democratic government. Why did you remove that democratic government and put the military in the power? So there's a contradiction. এবং আমাদের যেখানে ইন্টারেস্ট, যেখানে হ্যাম্পার হয়, যেখানে ক্ষতিগ্রস্ত হয়, অবশ্যই আমরা সেখানে আমেরিকা ইন্টারফেয়ার করে আমাদের ইন্টারেস্টকে স্যাটিসফাই করার জন্য, আইদার ইজ ডেমোক্রেসি হোক, আইদার ইজ মিলিটারি হোক, উই পুট ইন দ্য পাওয়ার। দ্যাটস আওয়ার পলিসি। আওয়ার পলিসি, উই নিড টু মেক মানি, উই নিড টু ডু দ্য বিজনেস উইথ দ্যাট কান্ট্রি and overrule that people anywhere. So Venezuela, we really don't want anything.
we don't, maybe he's trying to threaten them that, hey, you just step on the side, let the people come into the power and let the people run it. Maybe that could be the one solution. But if it does not, it could be bloody, and that's not a good sign. That's not a good thing in this 21st century. Then a lot of other people would be scared, and he might force other countries to follow his rules as a dictator, as a king of the world right now. জি, ওকে, আমি একটি কথা আপনাকে দুজনকে মানে বলতে চাই। ট্রাম্প প্রশাসনের অনেক দিক আছে, সত্যিই ভালো নয়। একটি দিক সম্প্রতি আমি লক্ষ্য করেছি, এই চায়না যখন বেসিক্যালি হোল্ডিং ইউএস হাস্টেজ ফর এবং ট্যারিফে মাথা নত করছে না, তখন ট্রাম্প প্রশাসন কিন্তু আমেরিকার অভ্যন্তরে বড় বড় খনিজ পদার্থ কোম্পানি যারা আছেন তাদের এই সময় ইনভেস্ট শুরু করেছেন। তারা সময় লাগবে 10 বছর, 7 বছর, 5-7 বছর, 10 বছর লেগে থাকে, এবং এআই কোম্পানিগুলোতে দেদার্সে ইনভেস্ট করছেন, বিকজ তারা মনে করছেন তার টেকনোলজিতেও পিছিয়ে যাচ্ছেন এবং খনিজ পদার্থ যে উৎপাদন, সরবরাহ, প্রক্রিয়াজাতকরণ, রিফাইনিংকরণ, এই সমস্ত তারা কিন্তু হাতছাড়া হয়ে গেছে। সো এটি একটি ভালো পদক্ষেপ আমি মনে করি, এবং আপনারা এর প্রতিফলনটি দেখতে পাবেন যে এই কোম্পানিগুলো ভালো করছে, কারণ ফ্রি মানি ইজ কামিং ফ্রম দ্য গভর্নমেন্ট, ফ্রি মানি, বিলিয়ন্স অফ ডলার্স। শেখ আল মামুন, আপনি কিছু মানে বলতে চাচ্ছিলেন? Well, yeah, thanks. Just I bought 2 of the shares. I should not share here, but US Rare are in the last. Which shares are those? CRCML? USAR, that the US Rare are, it went up almost 100%, and LSE, lithium. Right, well, right. We make a lot of money, but Yeah. Thing is, yes, it's a lot of money is flowing in there, but we are not there to mature industry. It's not simply putting the money. একেবারে সত্য। You have to extract, you have to process, you have to market it properly. So US government became part of this. Amrajan is Lithium America, LSC. It went up like 100% in like 2 days. Right. Because General Motors and United States government is taking certain percentage, giving the promise that you do it, I'll buy 10% of your product. United States government Do you think that's a good strategy? Well, it's not cheaper. The reason I'm saying this, it's যখন গভর্নমেন্ট ইনভেস্ট করে কোনো একটি কোম্পানিতে, সেই কোম্পানির ওনারশিপ গভর্নমেন্টের থাকে, এবং বিপদটা হচ্ছে সেই কোম্পানি যদি বাণিজ্যে খারাপ করে, স্পেশালি স্টক মার্কেটে খারাপ করে, তখন আপনার গভর্নমেন্ট কিন্তু ইন্টারভিন, মানে এটি মানে তারা করতেই পারে, তাতে কিন্তু আপনি খুব বাজে হস্তক্ষেপ করছেন বাজার অর্থনীতিতে। আমি সেই প্রসঙ্গে বলছি, ডু ইউ ইটস এ গুড আইডিয়া অর ব্যাড আইডিয়া? Well, in that perspective, if this company does really bad, the government will go and take over. So then become another country. Do you want a government to take over a company? I mean, obviously not, right? Well, in 2019, when our auto industry was collapsing or doing really bad, our General Motors, Ford, then Obama administration pumped a lot of money and bought a lot of cars and things, and eventually they pay back. পাম্পিং মানি একটা জিনিস, আর তাকে 10% ওন করা বা 50% ওন করা বা কোম্পানির নিয়ে নেওয়া গভর্নমেন্ট আন্ডার, ইটস এ কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরি। It is never a good idea in my opinion, because it's a disaster. Okay. Well, thing is, you should not take any government money. That's the free economy. That's the rule. So you should not take any government money. Let it run by itself and sustain and make profit. থ্যাংক ইউ। আমি প্রসঙ্গের একটু পরিবর্তন করবো, গোলাম মাদবর, আমরা যাব আন্তর্জাতিক প্রসঙ্গে। ট্রাম্প আজ বলেছেন যে আমি বললেই ইসরায়েল আবার যুদ্ধ শুরু করতে পারে। আমরা জানি যে আজকে 6ষ্ঠ দিন গাজা সিজ ফায়ারের, আমি শান্তি চুক্তি বলতে পারবো, সিজ ফায়ার চলছে, কিন্তু যার ফলে বোমা বর্ষণ বন্ধ হয়েছে, হত্যা বন্ধ হয়েছে, কিন্তু যেটি বন্ধ হয়নি সেটি হচ্ছে ফিলিস্তিনি মানুষের দুর্দশা। খাদ্য যে পরিমাণ সরবরাহ করার কথা ছিল 600 ট্রাক পার ডে, সেটি অর্ধেক করা হচ্ছে 300, এবং কিছু কিছু জায়গায় তারা প্রতিবন্ধকতা তৈরি করছেন। তাহলে এখন কি মধ্যপ্রাচ্যের আসলে যেটা আমরা দেখছি যে সম্পূর্ণভাবে, আমরা জানি যে আমেরিকান ফরেন পলিসি আসলে ওখানকার পলিসি, কিন্তু এখন মনে হচ্ছে ট্রাম্পের পলিসি হচ্ছে ওখানকার পলিসি। আসলে কি তাই? এটা আসলে ভেরি ট্রু। আমি বলবো, আমি আপনার সাথে এগ্রি করি আপনার ওপিনিয়নের সাথে। কারণ দেখুন, সে শারম আল শেখ ইজিপ্টে যাওয়ার আগে, মিশরে যাওয়ার আগে কিন্তু সে ওখানে গিয়েছেন, কেন সে দিয়েছেন। সেখানে আমরা দেখেছি, সেখানেও কিন্তু আপনার 2 জন গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, যেহেতু তারা বলছে প্যালেস্টাইনের স্বাধীনতা দেওয়া হোক।
তার সবচেয়ে এখানে আমি যেটা ওই একটা জিনিস আমি ফ্রেন্ডশিপের কথা বললাম, এইখানে একটা ফ্রেন্ডশিপের আমি খুব দুইজনের ভিতরে একটা সিমিলারিটিস পাই, ট্রাম্প এবং পুতিন। পুতিন কিন্তু সবসময় ইউক্রেনের সাথে বলতেছে আমরা এগ্রিমেন্টে যাচ্ছে, কিন্তু অ্যাটাক কিন্তু করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। এই যে বিশেষ করে ট্রাম্পের এই যে আপনি স্টেটমেন্টটা আর কি, যে ইফ আই সে দ্য ওয়ার্ড দে উইল রিজিউম, হোয়াট ইজ দ্যাট সেইং? এবং আপনি ক্যানেসেটে গিয়ে কি বলেছেন, যেমন এটা কিন্তু তাকে বেঞ্জামিন নেতানিয়াহু, যেখানে সারা ওয়ার্ল্ডে গৃহীত, এবং তার এগেনস্টে কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ক্রিমিনাল কোর্টে কিন্তু তার এগেনস্টে আপনার বিচার চলছে বা চলার কথা বলছে, এবং প্রত্যেকটা কান্ট্রি বলছে যে তার বিচার হওয়া উচিত। সেখানে আপনি তাকে আবার গিয়ে এম্পাওয়ার করে আসলেন, এটা কোন ধরনের আমি জানি না। সেখানে তাদেরকে এমন এমন কথা বলেছেন যেটা যার ফলে বোঝা যাচ্ছে যে আসলে অনেস্টি এখানে অভাব আছে। এটা আমার কাছে মনে হচ্ছে যে পয়েন্ট যেটা বলতেছি 4 নম্বর পয়েন্ট আপনার বিশ্বাস করে আর কি, যে এই ধরনের বলা হচ্ছে যে তারা যদি আবার না মানে হামাস এতদিনের ভিতর, এত ঘন্টার ভিতরে, তাহলে তাদেরকে আবার রিজিউম করা হবে, আমি ওয়ার্ড দেব, অর্থাৎ আমি যুদ্ধটা পরিচালনা করবো। এবং আমরা বিভিন্ন টাইম টু টাইম কিন্তু আমরা বলছি যে এখানে আসলে যে এখানে স্টেটমেন্ট গুলোর ভিতরে কোনো ধরনের কিন্তু আপনার সত্যতা খুঁজে পাওয়া যায় না, এবং এটি প্রভোকেটিভ মনে হয় মাঝে মাঝে আমার কাছে আর কি। সুতরাং আমার কাছে যেটা মনে হচ্ছে, এইটা আসলে কতটুকু আলটিমেটলি, যেটা কন্ট্রোল কিন্তু দেখেন ইউনাইটেড স্টেটস এর ভিতরে, কিন্তু অলরেডি কিন্তু আপনি দেখুন যে একটা অকুপাইড ওয়েস্ট ব্যাংকের একটা জায়গার মধ্যে সেটেলমেন্ট যেখানে হচ্ছে, আমেরিকার ফ্ল্যাগ তোলা হয়েছে, বলা হচ্ছে আমেরিকা উই আর বিহাইন্ড ইউ, এবং বলেছেন যে তার সবচেয়ে বেসামরিক যে সবচেয়ে বড় যে আপনার তাদের যে ইয়াটা আছে, সবচেয়ে বড় যে উপাধি যেটা দেওয়া হয় বা সম্মান যেটা দেওয়া হয়, কেনেসেট তাকে সে সম্মান দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আমার কাছে মনে হচ্ছে না আমেরিকা একদম মানে আপনার যে নিউট্রাল গ্রাউন্ড থেকে এই যে ইয়াটা করছে, বিশেষ করে যে চুক্তিটা করছে 59 কান্ট্রিজ বিহাইন্ড ইট, আমার কাছে মনে হচ্ছে 59 কান্ট্রিজ দে নিড টু রিথিঙ্ক। এটা কিন্তু এমন একটা পর্যায়ে আসছিল, এখন 157টা কান্ট্রি কিন্তু প্যালেস্টাইনকে রেকগনিশন করেছে ইউনাইটেড নেশনে। ইট ইজ দ্য প্রাইম মোমেন্ট টু এস্টাবলিশ দ্যাট টু স্টেট, বাট এই 20 ইয়াতে কিন্তু টু স্টেট সলিউশন হবে না। সো এখানে আমার কাছে মনে হচ্ছে যে বিশেষ করে আপনার তাদের কোনো সততার অভাব আছে, অনেস্টি সিনসিয়ারিটির অভাব আছে, এবং ট্রাম্পের বক্তব্যগুলো মনে হচ্ছে, আপনি ঠিকই বলেছেন, মনে হচ্ছে ওখান থেকেই বলছে, ইসরায়েল থেকে বলছে। সো হাউ ইউ মেনটেন ইউর নিউট্রালিটি? আপনার স্ট্যান্ড পয়েন্টটা তো আমার কাছে বিতর্কিত মনে হচ্ছে, এবং যুক্তরাষ্ট্রই বলছে যে এটার মালিকানা নেবেন গাজা। তো এই মালিকানায় যদি যুক্তরাষ্ট্রই নেই, যুক্তরাষ্ট্র তো এখন উক্তি যেগুলো বলছে, বা এতদিন যে সাপোর্টটা দিয়েছে মিলিটারিলি, অর্থের দিক দিয়া, ডিপ্লোম্যাটিক্যালি ইসরায়েলকে যে সাপোর্টটা দিয়েছে, যার ফলে কিন্তু আজকে এই পর্যন্ত কিন্তু নেতানিয়াহু হি কুড গন ক্রেজি, যেটা দেখুন 68,000 দের মতো মানুষকে মেরে ফেলছেন, 1,70,000 মতো সিরিয়াসলি ইনজিউর্ড, হদ্দাহারে অনাহারে, এথনিক ক্লিনজিং, and this ethnic cleansing is not going to stop unless and until there is a neutral position of the United States. জি, ধন্যবাদ। জি, শেখ আল মামুন, আপনি কিছুক্ষণ আগে উল্লেখ করেছেন যে আমেরিকা ভেনেজুয়েলাতে কেন যাচ্ছে, তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে সেখানে, অথচ আপনি বলেছেন যে ইজিপ্টে কিন্তু গণতান্ত্রিক সরকার ছিল, মাসরি, যাকে উৎখাত করেছে আমেরিকা, সিসিকে বসিয়েছে, মাসরির ফাঁসিও হয়ে গেছে। আইরনিকলি এই যে হামাস আজকে টেররিস্ট গ্রুপ, তারাও কিন্তু গণতান্ত্রিকভাবে জয়ী সরকার ফিলিস্তিনের ছিল। সো আমরা দেখছি যে কথার এবং কাজের কোনো মিল নেই। একই সাথে বিশ্বে উত্তেজনা বাড়ার মাঝে যেভাবে বাড়ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের যে পররাষ্ট্র নীতি, এটি কি আমেরিকাকে নিরাপদ করছে নাকি আরো বিচ্ছিন্ন করে দিচ্ছে, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় কথা, এই পলিসিগুলোর কারণে আপনি কি মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প আরো বেশি একা হয়ে পড়ছেন, বন্ধুহীন হয়ে পড়ছেন? উনি বন্ধু বলেন অনেকে, এবং আই ডোন্ট নো হোয়াট ইট মিনস, বিকজ উনি বন্ধু বলেন পুতিনকে, হি ইজ মাই ফ্রেন্ড। আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলিকে উনি ফ্রেন্ড বলেন। আবার একই সময় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মোদিকেও ফ্রেন্ড বলেন, কিন্তু মোদিকে রীতিমতো উনি অপদস্থ করছেন, ইন্ডিয়া এবং মোদিকে। সো আসলে কি আমেরিকা এই যে পররাষ্ট্রনীতি নিয়েছে, আমেরিকা কি নিরাপদ বোধ হচ্ছে দিনে দিনে, নাকি আরো বেশি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে? Well, there's two words here, nirapod and isolation. So, after that, nirapod, yes, America is secured. We're not connected with any other country by land.
হ্যাঁ, আমরা the security is very strong, but isolation, yes, absolutely. America is isolated. আমরা তো ধরেন আমরা ইনকিউবেশন, মানে আমরা যখন আমেরিকান মিডিয়াটা দেখি, CNN, MSNBC, Fox, Wall Street Journal, New York Times, 40, then we feel a different, we live in a different planet. But once you cross this barrier, then you'll see that how isolated we are. Yeah. আপনি যদি travel করতে যান, oh, your American passport, they look down at you. Because people around the globe, they said, oh, you guys have money, that's the reason you're doing all these things. Yeah. You guys are nasty. You guys are really, really nasty. অর্থাৎ we lost the moral ground. Right. We did moral ground, definitely. And, yes, but আমাকে আরেকটা প্যারালিজম এখানে আনতে হয় যে 42nd Hitler also became an elected government, democratically elected person. I mean, he did such a nasty thing and horrible thing. The history is so. I don't know how do I justify that the crime committed by the Hamas, and aftermath, the Israel is committing genocide. So always elected may not be the right thing. Democracy may not be the right thing all the time. So Sisi যদি এখন পাওয়ারে না থাকতো, Morsi যদি পাওয়ারে থাকতো, maybe it would be a different picture in the Middle East. Who knows? Right. So whatever America did in their, I don't know, the Pentagon. I know আজকে থেকে তো আমরা জানি যে পেন্টাগনের যেসব মিডিয়া আউটলেট থাকে তাদেরকে ডাইরেক্টলি বলা হয়েছে, you have to sign the oath. You cannot publish, disclose any statement outside whatever we provide. That's military country philosophy, policy. এবং আমরা জানি যে ডিফেন্স ডিপার্টমেন্টের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড ফক্সও এটাকে অ্যাগ্রি করেনি, যে না, উই ক্যানট সাইন এনি কাইন্ড অফ স্টেটমেন্ট যে তুমি যেটা আমাকে বলবা আমি সেটাই শুধু পাবলিশ করবো, প্রিন্ট করবো না। আই ক্যানট, দ্যাটস এগেইনস্ট মাই ফার্স্ট স্টেটমেন্ট। হ্যাঁ, এটা তো ট্রাম্পের বক্তব্য। প্রেসিডেন্ট ট্রাম্প যখন নির্বাচিত হননি, এটি তার আমার মনে হয় দিস ইজ আর্লি জানুয়ারি অথবা লেট ডিসেম্বর, যে উনি নির্বাচিত হলে উনি মেক শিওর করবেন মিডিয়ার, প্রেসের যে স্বাধীনতা, এটা তার কথা, আমার কথা নয়। আপনি তো সো ইয়াস অ্যাবসলুটলি। তাহলে আপনি যেটি বলছেন যে আমরা প্রেসিডেন্ট ট্রাম্প আসলেই আইসোলেশনে যাচ্ছেন, ধীরে ধীরে বন্ধু হারাচ্ছেন, এবং এই রাজনীতি, যেটি রাজনীতি পররাষ্ট্রনীতি গ্রহণ করা হয়েছে, এটি আসলে কোনো সুফল বয়ে আনছে না। বেসিকলি আপনি এটিই বলছেন। ওকে, আমি প্রসঙ্গের পরিবর্তন করব, বাংলাদেশের রাজনীতি এবং হিউম্যান রাইটস। চলুন সেই প্রসঙ্গে যাই। গোলাম মাদবর, আপনার কাছে প্রশ্ন। এফ রহমান, আলাওয়ান এবং শাহজালাল হলে ছাত্র শিবির এগিয়ে ছিল এবং তারা জয়ী হয়ে গেছে, 24টি পদে তারা জয়ী হয়েছে। ভিপি এবং জিএস দুটি পদে, বিএনপি এজিএস পদে জয়ী হচ্ছেন। বাংলাদেশের সামনে কিন্তু জাতীয় নির্বাচন। ওকে, এই যে নতুন, এটি কি ছাত্র রাজনীতির নতুন বাস্তবতা, নাকি অন্যান্য দলের প্রশাসনিক ব্যর্থতার প্রতিফলন বলে আপনি মনে করেন? আমি যেটা বলবো তার আগে আমি একটু আসলে বলি যে শেখ আল মামুন একটা কথা বলেছেন যে আসলে নিরাপদ না, that part is gone, please, we will not touch that. আপনাকে এই জন্য এই প্রসঙ্গে আমরা থাকি, হ্যাঁ, কারণ সময় হবে না। রহমান, আলাউল, শাহজালাল, এই যে আপনি বলছেন 24টা পদে, আমি মনে করি যে এটা আসলে কোনো পার্টির, আপনি যে বলছেন যে পলিটিক্যাল পার্টির ইনফ্লুয়েন্স বা এটা আসলে না, আসলে ইয়াং জেনারেশন। আমরা জানি যে এখানে কিন্তু এমন না যে আওয়ামী লীগের দুঃশাসনকে আরেকটি রাজনৈতিক দল কিন্তু উৎখাত করেছেন, বিএনপি, তা না। কিন্তু এখানে কিন্তু সাধারণ মানুষের একটা সচেতনতা, সাধারণ মানুষের একটা বিক্ষোভ, এর ফলেই কিন্তু আমরা জানি যে হাসিনা গভর্নমেন্টে ফেল করেছেন, এবং আমরা দেখছি যে করাপশন, ক্রাইম, এগুলো কি ধরনের করেছেন। তো এখানে আসলে ইয়াং, এগুলো দেখুন, এগুলো স্টুডেন্ট, এখানে ভোটার কারা? স্টুডেন্টরা। এবং স্টুডেন্টরা কিন্তু এখন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকশন আমরা দেখেছি, কোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনি যে হলগুলোর কথা বলছেন, যে স্বাভাবিকভাবে কিন্তু মানুষের যে সেন্টিমেন্ট, যেটা আপনার যেটার মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের পতন হলো আর কি, ইট ইজ স্টিল ভেরি অ্যালাইভ, খুবই জীবন্ত, এবং মানুষ কিন্তু ওইটাই কিন্তু এখন রিফ্লেক্ট করছে, বিশেষ করে ইয়াং জেনারেশনরাই কিন্তু এটা কর্ণধার। এখানে কোনো পলিটিক্যাল পার্টি, এই যে বিক্ষোভটা হয়েছে, যে গভর্নমেন্টের যে পতন, এখানে কারো কোনো ক্রেডিট নাই কিন্তু। সুতরাং এটারই প্রতিচ্ছবি, অর্থাৎ বোঝা যাচ্ছে যে মানুষ, স্টুডেন্টরা এখনো সে চিন্তা, নতুন প্রজন্ম এবং নতুন প্রজন্মের নেতৃত্ব, এবং তারা দেখছেন এখন পার্টি অ্যাফিলিয়েশনের থেকে সবচেয়ে বড় করে যেটা দেখছেন যে লোকগুলা কারা, লিডারশিপে তারা কাদেরকে পাঠাচ্ছে স্টুডেন্ট হলগুলোকে। আমি নিজেও ইলেকশন করি ঢাকা ইউনিভার্সিটিতে, তো তারা এখন কিন্তু ওই সচ্চরিত্র, এবং কাদের কাছে তার নিরাপদ, কাদের মাধ্যমে তাদের যে ইস্যুগুলা, স্টুডেন্ট ইস্যুগুলোকে অ্যাড্রেস করা হবে। আমরা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছি স্টুডেন্টরা যে ধরনের ইস্যুগুলোকে অ্যাড্রেস করছেন,
প্রত্যেকে বাহবা দিচ্ছেন। সো এইটারই কিন্তু প্রতিফলন। এখানে কিন্তু আমি মনে করি না কোনো রাজনৈতিক সংগঠনের কি ব্যর্থতা, আমার কাছে মনে হচ্ছে না এটা। হ্যাঁ, আমাকে একবার আপনার, আমি জানি না কোন অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল। ওকে, তাহলে আরেকটু প্রশ্ন করি আমি, আরেকটু প্রশ্ন করি আমি, এই যে ছাত্র রাজনীতির পরিবর্তন, এটি কি জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? ওইটাই আমি বলতে চাচ্ছিলাম, আমাকে আগেও প্রশ্ন করা হয়েছিল এটা। এখন দেখুন, আমরা দেখছি এখানে কিন্তু ছাত্র শিবির which is affiliated with the জামাত বাংলাদেশের। জি। আপনি তো দেখছেন বোধহয় বিভিন্ন ধরনের 9 কোটি মানুষের উপর জরিপ হচ্ছে, 3 কোটি মানুষের উপর জরিপ হচ্ছে। জরিপে কিন্তু তার প্রতিফলন দেখা যাচ্ছে না। যে স্টুডেন্টরা যেভাবে এখানে নির্বাচিত হচ্ছে, জাতীয়ভাবে কিন্তু সেটা রিফ্লেকশন, এবং আমার কাছে মনে হচ্ছে না যে জাতীয়ভাবে এটা রিফ্লেকশন হবে। যদি ফ্রি, ফেয়ার, সুষ্ঠু, অবাধ নির্বাচন যদি হয়, তাহলে প্রত্যেকেরই আমার কাছে মনে হচ্ছে মিক্সড একটা ওকে, ইটস অ্যান ইন্টারেস্টিং অ্যানালজি আপনি যেটা বলেছেন, ইটস অ্যান ইন্টারেস্টিং অ্যানালজি, কারণ এটার সাইকোলজিটা বোঝা একটু মুশকিল। কিন্তু আমরা দেখেছি যে জামাত শিবিরের প্রার্থীরা যখন থেকে ঢাকা ইউনিভার্সিটিতে এসেছেন, তারা কিন্তু বেশ কয়েকটি প্রশংসনীয় কাজ করেছেন। একটি হলো তারা শাটল বাস সার্ভিস চালু করেছেন, তারা বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্নতার একটি পদক্ষেপ নিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় পরিষ্কার দেখছেন বলে মানুষ বলছেন। সো নিরাপত্তার একটি ব্যবস্থা করেছেন তারা। এর আগে কিন্তু ওই যে ছাত্রদল বলুন বা ছাত্র লীগ বলুন, যারাই ছিলেন, এই ধরনের কোনো উদ্যোগই, তাদের উদ্যোগ হচ্ছে নীল সাদা দল এবং কে কতগুলো প্যানেলে থাকবেন এবং কিভাবে প্রভাব বিস্তার করবেন এবং কতদিন ইউনিভার্সিটি বন্ধ থাকবে এই সংঘর্ষের কারণে, এই সবই আমরা সমস্তই আমরা জানি। পড়ালেখার ব্যাপারটি গুরুত্বপূর্ণ না তাদের কাছে, ডিসিপ্লিন গুরুত্বপূর্ণ নয়। ইটস ভেরি স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আমি জানি না ভবিষ্যতে কি হবে, নির্বাচনে কি হবে, কিন্তু আমি মনে করি ইটস ক্যান বি অ্যান ইন্টারেস্টিং ডাইনামিক্স, একটু খেয়াল রাখা উচিত আমাদের সবার। ওকে, শেখ আল মামুন, আপনার কাছে যাবো আরেকটি বিষয় নিয়ে। বাংলাদেশে গুমের বিচার শুরু হয়েছে, হত্যা গুম এই যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এটা এটি কি মনে করেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মানবাধিকার ভাবমূর্তি বাড়াবে? এটির কারণ, এটি কি আন্তর্জাতিক চাপের কারণ? এটি একটি, দুটি প্রশ্ন কিন্তু আপনার কাছে, এটি ভাবমূর্তির ব্যাপার নাকি আসলেই সত্যিকার বিচার, নাকি এটি আন্তর্জাতিক চাপের ফলে এটি করা? কারণ বেশ বেকায়দায় আছেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, বেশ বেকায়দায় আছেন বাংলাদেশ সামরিক বাহিনী, বেশ বেকায়দায় আছেন তাদের সাথে জড়িত যারা আছেন বিভিন্ন নেতৃস্থানীয়, তারাও কিন্তু, ইভেন জেনারেল ওয়াকারও খুব বেকায়দায় আছেন। ইটস ভেরি স্ট্রেঞ্জ একটা ব্যাপার। আরেকটি ব্যাপার যেটি আছে সেটি হচ্ছে, এটি কিন্তু ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসবে তাদের জন্য কিন্তু ব্যাপক চাপ তৈরি হয়ে যাবে, কারণ গুমের বিচার যদি একবার শুরু হয়ে যায় আর আপনি যদি এটি প্রক্রিয়াটি অব্যাহত না রাখেন অথবা গুম চলতে থাকে, তাহলে কিন্তু আপনার দলের কোনো সুনাম থাকবে না অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে। আপনি কি মনে করেন? Any death needs to be investigated, even after 50-60 years. I know certain অনেক দেশে কিন্তু এটা হয়, কিন্তু এটা কিন্তু ইউনিস গভর্নমেন্ট কেম ইন পাওয়ার উইথ লট অফ প্রমিস উইথ দ্য সাপোর্ট অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য মিলিটারি। হ্যাঁ, এখন যদি মিলিটারিকে যদি ইনভেস্টিগেট করতে হয়, it's going to be a problem because with the support of military, the Unionist government is, having a peaceful time in the street. I mean, as much, even though it's not very street, crime is also up, but whatever the situation, at least they're surviving, they're sustaining with the support of military. কিন্তু গুমের তো অবশ্যই বিচার হওয়ার দরকার, অবশ্যই। তার কারণ একটা দেশে, একটা ডেমোক্রেটিক সোসাইটিতে 21st সেঞ্চুরিতে একটা লোক হারিয়ে যাবে, তার কোনো খবর হবে না, কে মারলো জানলো না, that's like a বানানা রিপাবলিক বলা হয় দেশে, বানানা রিপাবলিক, দ্যাটস ট্রু, রাইট, যেটা টার্ম বলা হয়। কিন্তু আমাদের দেশে বলা হয় লল্যান্ড বা আফ্রিকার কোন কান্ট্রি কথা বলা হয়, কিন্তু আমাদের দেশে আরেকটি প্রভাব পড়েছে, সেটা উগান্ডা। কথায় কথায় আমরা বলি দেশটি উগান্ডা হয়ে গেছে, বাট আমরা জানি না উগান্ডা কতখানি এগিয়ে আছে, কত পরিচ্ছন্ন একটি শহর। আপনারা যদি দেখেন কখনো, আপনাদের মাথা ঘুরে যাবে। এনিওয়ে, প্লিজ ফিনিশ। So sure, I mean, absolutely. International pressure হোক, internally যেটা pressure বা oppose করা হচ্ছে যে no, you have to wait, let the Democratic Party, whoever became elected, Jamaat or BNP or whoever, let them decide. But I don't think justice should not be stopped for whoever coming to the power. এখন তারা গভর্নমেন্টে আছে, they have the responsibility to start the process, and it might take years. হয়তো তাদের হয়তো সময় হবে না ফাইনাল এক্সিকিউশন দেখতে, সেই কে বা ফাইনাল ফলটা হয়তো তারা পাবে না, কিন্তু at least they should start.
জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমার আরো প্রশ্ন ছিল এই বিষয়গুলোর উপর, আমরা হয়তো আজকে আলোচনা না করলেও আগামী সপ্তাহে আলোচনা করার সুযোগ পাবো। আপনাদের দুজনের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, এই যে বাংলাদেশের প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, এই যে বিচারহীনতার সংস্কৃতি, গুম, এ থেকে বাংলাদেশ বেরোতে পারবে কিনা এটি দেখার বিষয়। কিন্তু আমরা আশা করতেই পারি এই চ্যালেঞ্জটি ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন তারা সতর্কতার সাথে নেবেন এবং বাংলাদেশের মানুষ নিরাপদ বোধ করবে। গুম আর কেউ কখনো হবে না। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।